ক্রিসমাসের আগে বাঘ জেলবন্দি হলো এবং ঠিক পুজোর আগেই বাঘবন্দি খেলার অবসান। কি বলবে? না, ও যদি বাঘ বীরভূমের বাঘ হয়, আমি তাহলে যাদবপুরে শাহরুখ খান, এটাই বলা, আর মানে বলার কোনো ভাষা নেই। তবে একটা ব্যাপার, ও যে এতদিন ধরে জেলে ছিল, প্রায় 2-2.5 বছর ধরে জেলে ছিল, তো ওর বিরুদ্ধে যদি সিবিআই যদি কোনো তথ্যই না বের করতে পারে, তাকে ওকে জেলে রাখার কোনো মানে হয় না বলেই আমার মনে হয়। তো উনি যদি ছাড়া পেয়েছেন, যদি কোনো তথ্য প্রমাণ না থাকে, যদি ছাড়া পেয়েছেন, তাহলে ঠিকই হয়েছে। এবারে এটাই কি সত্যি যে তথ্য প্রমাণ ছিল না, নাকি তথ্য প্রমাণ কেউ ইচ্ছে করে বের করেনি? না, এই যে একটা কথা আমি মনে করি যে শুভেন্দু একসময় যখন বলছেন যে অনুব্রত মণ্ডলকে আমরা জেলে ঢুকিয়ে দেখিয়ে দিয়েছি, তো এখন যখন অনুব্রত মণ্ডল বেরিয়ে এসছেন লাস্ট 3 দিন ধরে, আপনি শুভেন্দু অধিকারীকে টিভিতে দেখতে পেয়েছেন? কোথাও দেখতে পাবেন না। ইভেন বিজেপিরাও বুঝে গেছে, যতই ঘুরে ওরাও রাতে, লাটাই কিন্তু মোদি আর দিদির হাতে। তো ওরাই যেভাবে ঘোরাচ্ছে সেভাবেই ঘুরছে। আর আমি মনে করি এই জায়গাটায় যে বিজেপির যে কাজটা, আমরা যেটা মনে হয় 2016 সাল থেকে বিজেপি যেটা প্রমোট করে এসছে, যে দেখো সিপিএম তো ক্ষমতায় নেই, তারা সেন্টারেও নেই, তারা রাজ্যেও নেই, তারা কিছু করতে পারবে না, তোমরা আমাকে ভোট দাও, আমরা এই সিবিআইকে এনে, ইডিকে এনে, মানে ইডি আর সিবিআইয়ের উপর রাজনৈতিক খেলাটা খেলে, রাজনৈতিক তাদের যা পরিসর দাঁড়িয়ে আছে পুরো ইডি আর সিবিআইয়ের উপর দাঁড়িয়ে ছিল এতদিন ধরে। সেটা খাদ্য দুর্নীতি বলো, শিক্ষা দুর্নীতি বলো, গরু বালি যাই হোক, সবটাই। তো এতদিন ধরে শুধু অনুব্রত মণ্ডল বলে নয়, জ্যোতিপ্রিয় মল্লিকও ছাড়া পেয়ে যাবেন বলে আমার বিশ্বাস, পার্থ চ্যাটার্জিও ছাড়া পেয়ে যাবেন, মানিক ভট্টাচার্য তো ইতিমধ্যেই ছাড়া পেয়েছেন, তারপরে জীবন কৃষ্ণ শাহ, প্রত্যেকেই ছাড়া পেয়ে যাবেন, এবং এনাদেরকে বেশি দিন রাখা যাবে না। এবং এখানেই প্রশ্নটা ওঠে যে আপনারা বলেছিলেন আপনারা সিপিএমের থেকে ভালো কাজ করে দেখাবেন, আপনারা জেলে ঢুকিয়ে দেখাবেন যারা চুরি করেছে, যারা দুর্নীতি করেছে, আপনারা তাহলে আপনাদের এখানে কাজটা কী ছিল, কী হওয়া উচিত ছিল, আর কী হলো? দেখুন, আমি যেটা খবরে শুনছিলাম যে অনুব্রত মণ্ডলকে কেন ছেড়ে দেওয়া হয়েছে, কারণ উনি নাকি বাংলায় যা যা বলেছেন সেটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়নি, সিবিআই করেনি, কারণ অনুবাদ করলে নাকি যা যা বলেছেন সেই কনটেক্সটেই চেঞ্জ হয়ে যাবে। মানে এর থেকে হাসির আর কোনো মানে কারণ দেখাতে, মানে কেউ দেখাতে পারতো না বিশ্বে, ওটা সিবিআই দেখিয়ে দিয়েছে। আমার মনে হয় তাতে সুপ্রিম কোর্টও হাসাহাসি করেছেন বলে আমার বিশ্বাস। তবে আমার মনে হয় ট্রায়ালটা এই জন্যই করা হলো না, যদি ইংলিশ থেকে মানে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা হতো, তারপরে সব সত্যিটাই বেরিয়ে আসতো, এবং তারপরে অনুব্রত মণ্ডলকে ট্রায়ালের মুখোমুখি হতে হতো, এবং তাকে 2 বছর নয়, তাকে হয়তো যাবজ্জীবন অবধি কারাদণ্ড তাদের পেতে হতো। সেই জিনিসটা যাতে না হয়, সেই জিনিসটা যাতে অনুব্রত মণ্ডলকে যাতে জেলে না রাখা হয়, তার জন্যই কোথাও না কোথাও সিবিআই মনে করেছে না আমরা তদন্ত করব না, তদন্ত থেকে পিছিয়ে যাচ্ছি। এবং এটা শুধু অনুব্রত মণ্ডল বলে নয়, আমরা দেখেছিলাম এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যখন সম্পত্তির খতিয়ান ইডি হাইকোর্টে জমা করেছিলেন, তখন অভিষেক ব্যানার্জির যা সম্পত্তি ইডি দেখিয়েছিল, তার থেকে বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তার সম্পত্তি বেশি দেখিয়ে দিয়েছিল কোর্টে। তো মানুষ অবাক হয়ে গেছিলো, তাহলে ইডি আর সিবিআই কীভাবে কাজ করছে। এই ইডি সিবিআই না সারদার এখনও অবধি শেষ করতে পেরেছে তদন্ত, না নারদার শেষ করতে পেরেছে, না খাদ্য দুর্নীতি শেষ করতে পেরেছে, একটা পারলো না, দুটো পারলো না, মানা যায়। দিনের পর দিন যেই কাজটা ওরা করে যাচ্ছে, কোথাও না কোথাও মানুষ, এবারে সাধারণ মানুষ বুঝতে পারছে এই যে সেটিংয়ের তত্ত্বটা আমরা বারবার বলি, এটা প্রমাণ হয়ে যাচ্ছে দিনের শেষে। ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান যেটা মিনিমাম 5 বছর লাগবে, এটা 3 মাসে জেতার পর ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব না। এই একটা শর্তের জন্যই আবার পলিটিক্সে ফিরেছি। এই একটা শর্তে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের রাজ্য সরকার করবে, এই কথাটা আমাকে দিদি এবং অভিষেক দুজনেই দিয়েছিলেন, তার জন্যই আমি রাজনীতিতে এসেছি, এবং আমি এখনো বিশ্বাস করি কি আমাদের রাজ্য সরকার, আমাদের নেত্রী এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু করবেন। দেব প্রত্যেক বছর ভোটে দাঁড়ানোর আগে এই যে টোপটা দিচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের, হয়ে যাবে, এই টোপটা দিয়েই তার ভোটে জেতা, এখনো পর্যন্ত তিনি সেই বাস্তবায়িত করতে পারলো না সেই মাস্টার প্ল্যান, এবং এখন তিনি বলছেন আরও নাকি সময় লাগবে, সেটা 5 বছর। তাহলে কি আরও বেশি দিন নিজের এই সিংহাসনটাকে ধরে রাখার জন্য? ব্যাপারটা হচ্ছে, আমি দেবকে এতে দোষ দিন অ্যাকচুয়ালি, মানে একটা জিনিস আমি উপলব্ধি করেছি, দেব তার সিনেমাতে যা ভালো অভিনয় করে, তার থেকে অভিনয় করে বাস্তব জীবনে, রাজনৈতিক জীবনে। এবং দেব তো বলে দিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না প্রধানমন্ত্রী না হচ্ছে, ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব নয়। সাধারণ মানুষের তখনই বুঝে যাওয়া উচিত ছিল যে ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন প্রধানমন্ত্রী হবে, সেদিন আমিও শাহরুখ খান হয়ে যাব, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই দিন সাধারণ মানুষের বোঝা উচিত ছিল। এবং প্রতিবারই আজ 10 বছর 12 বছর ধরে যে কথাটা বলে যাচ্ছেন ভোটের আগে, একটা বাঁদরামো করেন যে না আমি আর ভোটে দাঁড়াবো না, আমি রাজনীতি থেকে সরে যাচ্ছি। তারপরে কোন কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী ভয় দেখায় আমি জানি না, ওকে বন্ধ ঘরে নিয়ে কী ভয় দেখায়, তারপরে হঠাৎ আবার রাজনীতিতে ফিরে আসেন, তারপরে আবার মানুষকে প্রতিশ্রুতি দেন না এইবারে হয়ে যাবে। এটা 2014 সাল থেকে চলছে। এখন বলছেন নাকি ওই ল্যান্ড অ্যাকুইজিশন হচ্ছে না, হ্যান হচ্ছে না, ত্যান হচ্ছে না ইত্যাদি। আপনি 10 বছর ধরে কী করছিলেন? আপনি তো সাংসদ,
এবং এখন রিসেন্টলি 2 মাস আগে, যেটা ভোটের আগেই, মমতা বন্দ্যোপাধ্যায় 1200 না 1300 কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অনুদান করলেন। তারপরে এখন 3 মাস কেটে গেছে। আমি প্রশ্ন করতে চাই দেবকে, আমি প্রশ্ন করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই 3 মাসে কোন কাজটা আপনি এগিয়েছেন সাধারণ মানুষের কাছে হিসাব দিন। এবং এই প্রশ্নটা এখানেই, যে মানুষটা দেবের হয়ে ঘাটালে প্রচার করেছিল, যে মানুষটা দেবের হয়ে তৃণমূলের হয়ে ঘাটালে বলেছিল যে দেব যদি সাংসদ হয়ে আসে তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে, সেই মানুষটার ঘরও ভেসে যাচ্ছে। এইটাই হচ্ছে দুঃখের ব্যাপার। সেই মানুষগুলো কাদের কাছে এখন প্রশ্ন করবে? বাড়িঘর ডুবে যাচ্ছে, আমি ফেসবুকে দেখছিলাম, আমি ইউটিউবে দেখছিলাম, বাড়িঘর ডুবে যাচ্ছে। ঘাটাল থানা ডুবে গেছে। হ্যাঁ, আরও ইভেন ওখানকার যে জলে বিষাক্ত সাপ দেখা দিচ্ছে, যেখানে সাধারণ মানুষের জীবন সংকটে চলে আসছে। তাহলে এই মানুষগুলোর জন্য কারা ভাবছে? যদি দেব সাংসদ হয় না ভাবে, ও তো ও ভাবছে আমার সিনেমা রিলিজ হলে কলকাতার মানুষরা সিনেমা দেখবে, আর ঘাটালে যাব আমার নাম করে, আমার নাম দেখিয়ে আমি কত বড় হিরো, কত বড় অভিনেতা, এইসব দেখিয়ে আমি ভোট পাবো। আমার মনে হয় কেশপুরে যদি ছাপ্পা উনি না মারতেন, সাধারণ মানুষও দেখিয়ে দিত যে দেবের গ্রহণযোগ্যতা কতটুকু। ওখানে নেই বললেই চলে। তো এখন যাচ্ছেন, হয়তো 2টো ফটোশ্যুট করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে ঘুরে ফটোশ্যুট করছেন, কুণাল ঘোষ করছেন, এখন দেবও করছেন। হ্যাঁ, উনিও গেছেন, এবং বলছেন সরে যাও, আমাকে দেখতে দাও। কুণাল ঘোষ গিয়ে বলছে এই ক্যামেরাটায় নিচ থেকে ধরো, পেছনে যেন বাড়িটা আসে। তো উনি সাধারণ মানুষের প্রবলেম বুঝতে গেছেন না ফটোশ্যুট করতে গেছেন, এখন সাধারণ মানুষ ওটা বুঝতে পারছে। তবে ঘাটাল মাস্টার প্ল্যান আমার মনে হয় দেব যেমন বলেছিলেন যে এই জন্মে হবে না, তারপরে বলেছিলেন মানে আমার এই জন্মে হবে বলে মনে হচ্ছে না, এরকম একটা স্টেটমেন্ট দেব বলেছিলেন। এবং এটাও বলেছিলেন যে, যেমন বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না প্রধানমন্ত্রী না হচ্ছে ততদিন হবে না। আমার মনে হয় এই তৃণমূলকে না সরালে কোনোদিন ঘাটাল মাস্টার প্ল্যান হবে না। শেষ প্রশ্ন তোমার কাছে, এই যে আরজি কর নিয়ে এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু আন্দোলন থিতোচ্ছে, এবং সামনে দুর্গাপুজো, মানুষ আস্তে আস্তে উৎসবে না ফিরলেও পুজোর রেশে ফিরছে। তার মধ্যিখানে এই যে প্রাক্তন পুলিশ কর্তার এহেন বক্তব্য যে এটা যদি সোনাগাছিতে হতো তাহলে এত মাথামাতি হতো না, সরকারি জায়গায় এবং একটি ডাক্তারের সাথে হয়েছে বলে এত মাতামাতি করা হচ্ছে, কি বলবে? খুব দুর্ভাগ্যজনক মন্তব্য। মানে একজন আইপিএস অফিসার যে এতদিন ধরে হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করে এসেছিলেন, তার মুখ থেকে যে এরকম কথা আমরা শুনতে পাচ্ছি, সেটা দেখে আমাকে অবাক করছে। দেখুন, এই কথাগুলো যদি আমি তৃণমূলের দেবাংশু বা কুণাল ঘোষের মুখ থেকে শুনতাম, আমি কিন্তু আশ্চর্য হতাম না। কিন্তু যেই পঙ্কজবাবু উনি টিভি চ্যানেলে বসে তৃণমূলের বিরুদ্ধে কথা বলেন, নীতি নৈতিকতার কথা বলেন, তার মুখ থেকে এরকম একটা প্রশ্ন, এরকম একটা কথা, স্টেটমেন্ট আমরা শুনতে পাচ্ছি, খুবই দুর্ভাগ্যজনক। এবং আমার মনে হয় এটা যদি সোনারগাছির কোনো মহিলার সাথেও, যে ঘটনাটা ঘটেছে তিলোত্তমার কেসে, সেটা যদি সোনারগাছির কোনো মহিলার সাথেও হতো, আমরা একইভাবে কথা বলতাম। এবং তিলোত্তমার ঘটনাটা কেন এত বড়, মানে আমাদের দেশে সারাদিনে একদিনে প্রায় 90টা রেপ কেস হয়, সবাই তো সবটা নিয়ে কথা বলে না। তিলোত্তমা নিয়ে কথা কেন বলা হচ্ছে? কারণ এটা একটা স্টেট স্পন্সার্ড একটা ক্রাইম, এখানে স্টেট ইনভলভ আছে, এখানে স্টেট রেপিস্টকে বাঁচানোর চেষ্টা করছে, তথ্য প্রমাণ যেগুলো আছে সেগুলোকে লোপাট করার চেষ্টা করছে। সেইটা দেখে সাধারণ মানুষ মনে করেছে সরকার রেপ করছে এবং সরকার রেপিস্টকে বাঁচাচ্ছে, তাই এই আন্দোলনটা। এবং এই একই ঘটনা যদি সোনারগাছির কোনো মহিলা হতো, সেটা নিয়েও একইভাবে আন্দোলন হতো। একটা মহিলার ফান্ডামেন্টাল রাইট যেখানেই ব্যাঘাত ঘটছে, যেখানেই বিঘ্নিত হচ্ছে, সেখানে সাধারণ মানুষকে দাঁড়াবে বলে আমার বিশ্বাস। এবং আমি ওখানে দেখেছিলাম পঙ্কজবাবুর বক্তব্যের পরে ওখানে সৃজিত মুখার্জিরা কিন্তু এটা নিয়ে একটা উল্টো একটা মন্তব্য করেছিলেন। উনিও বলেওছিলেন যে যেখানে বিশ্বের যেখানে যার সাথেই এরকম নির্মম ঘটনা ঘটবে, সেখানেই আমরা আওয়াজ তুলব, এবং এটাই সত্যি।